হ্যাপি নিউ ইয়ার সবাইকে। 2025-এর নতুন বছরে এটা আমার প্রথম ভিডিও। শুধু প্রথম ভিডিও কেন বলছি, এটা আমার প্রথম ঘুরতে যাওয়া। দিনটা ছিল 12ই জানুয়ারি, রবিবার, ছুটির দিন। তাই ভাবলাম বাড়িতে না বসে থেকে বোনেরা মিলে চলে যাই কাছাকাছি দেউলটিতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বসত বাড়ি। আন্দুল থেকে আমি আর সুনন্দা উঠেছিলাম, সাঁকরাইল থেকে মিমি আর রিয়া উঠেছিল। বাড়ি থেকে প্রায় অনেকগুলোই স্টেশন দেউলটি, প্রায় 10-12টা তো হবেই। আমরা সবাই মোটামুটি বাড়ি থেকে খেয়ে বেরিয়েছিলাম, কিন্তু রিয়া বাড়ি থেকে কিছু খেয়ে বেরোয়নি। তাই দেউলটি স্টেশনে নেমেই ওর খিদে পেয়ে গেছে, তো কি খাবে, তো দুটো কলা কিনে নিল। টোটোতে করে কলা খেতে খেতে আমরা চলেছি শরৎচন্দ্রের বাড়ির উদ্দেশ্যে। স্টেশন থেকে নেমে টোটোয় করে প্রায় অনেকটাই যেতে হচ্ছে, প্রায় 15 মিনিট তো হবেই। আর পুরোটাই পাড়ার ভিতর দিয়ে। টোটো একদম ওনার বসত বাড়ির গেটের সামনেই নামিয়ে দিয়েছে। গিয়ে তো দেখি একদম মানুষের মেলা লেগেছে। আসলে ছুটির দিন ছিল না, কিন্তু মানুষের মেলা হই হট্টগোল যতই থাকুক না কেন, বাড়ির চারপাশেই এত সুন্দর গাছের মেলা, সবুজের সমারোহ দেখলে মন প্রাণ একেবারে ঠান্ডা হয়ে যায়। আদতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাবু এখানে কিন্তু জন্মাননি। উনি জন্মেছিলেন হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে। পরবর্তীকালে উনি রূপনারায়ণের তীরে এই প্রকৃতির মাঝে এই বসত বাড়িটি করেছিলেন এবং জীবনের শেষ দিন অবধি এখানেই ছিলেন। শুধুমাত্র শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নয়, আরও অনেক মনীষী এবং বিপ্লবীদের পদধূলি রয়েছে এই বসত বাড়িতে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং ওনার স্ত্রী হিরণময়ী দেবীর ব্যবহার করা সমস্ত আসবাবপত্র, জিনিসপত্র এখানে মিউজিয়ামের মতন করে রাখা আছে। এটা হলো রাধা মাধব, যেটা এখনও পূজিত হয়। এটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে উপহার হিসাবে দিয়েছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন। বাড়িটার ব্যাক সাইডে আছে রান্নাঘর, ভাঁড়ার ঘর এবং ধানের গোলা। যদিও এটা পুরানো ধানের গোলাটা নয়, ধানের গোলাটা ক্ষতিগ্রস্ত হয়েছিল বন্যাতে, পরে আবার নতুন করে এটাকে করা হয়। এগুলো দোতলার রুম। এটা সম্ভবত ওনার স্ত্রীর রুম, কেননা এই রুমের উপরে ওনার স্ত্রীর ছবি দেওয়া আছে বড় করে। এটা তো আমরা ছুটির দিনে এসেছিলাম, তাই এত ভিড় পেয়েছি, কিন্তু অন্যান্য দিন এলে মোটামুটি ফাঁকাই থাকে। তখন এলে এর আসল প্রাকৃতিক শোভাটা বুঝতে পারা যায়। চারিদিক নিস্তব্ধ, নিঝুম, তার মাঝে রূপনারায়ণের ফুরফুরে হাওয়া, মন এমনিই ভালো হয়ে যায়। এটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখার ঘর। এখানেই আছে ওনার আরাম কেদারা, লেখার টেবিল এবং ওনার লাঠি, এবং সামনের ওই যে ছোট জানালাটা, ওখান থেকেই উনি রূপনারায়ণ নদী দেখতেন, প্রাকৃতিক শোভা দেখতেন এবং কালজয়ী উপন্যাসগুলো আমাদের জন্য লিখেছিলেন। বাড়ির ব্যাকইয়ার্ডে আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ওনার স্ত্রী এবং স্বামী বেদান্ত মহারাজের সমাধিস্থল। আমরাও অনেক হাঁটাহাঁটি করেছি, করে হাঁপিয়ে গিয়ে শরৎবাবুর দোতলায় বসে কিছুক্ষণ ফটোশ্যুট করে নিয়ে বাইরে বেরিয়েই 1 কাপ করে আমাদের এনার্জি ড্রিঙ্ক নিয়েছি। তারপর তো গেলাম নদীর পাড়ের দিকে। ওদিকটায় তো পিকনিক হচ্ছিল। একেই তো 12ই জানুয়ারি, ছুটির দিন, তার উপর আবার রবিবার, মানে ওখানে তো গাড়ির মেলা বসেছে। যত গাড়ি তার ডবল লোকজন। প্রত্যেকটা ছোট ছোট স্পট করে দেওয়া আছে, সেখানেতে পিকনিক হচ্ছিল, তার সঙ্গে নানা রকম তারস্বরে গান বাজছিল। ছোট ছোট প্যান্ডেল মতন করে স্পট করে দেওয়া ছিল, যাতে এক একটা পিকনিকের দল এক একটা প্যান্ডেল ভাড়া নিতে পারে। আমরা সবাই তো মোটামুটি ঘর থেকে লাঞ্চ করেই গিয়েছিলাম, তাই ভারী ভুরি তো খাওয়ার কিছু ব্যাপার নেই। তাই টুকটাক স্ন্যাক্সের জন্যই প্রথমেই গেলাম আমরা ফুচকা খেতে। ভেবেছিলাম রূপনারায়ণ নদীতে বোটিং করব, কিন্তু এখানে কোনো মাঝি বা নৌকা কিছুই ছিল না। নদীর জলও একেবারে শান্ত। এ তো আমাদের গঙ্গা নদীর মতন নয় যে সবসময় জোয়ার ভাটা হবে। তাই নদীর পাড় দেখেই ঘুরে চলে এলাম। তারপরে এলাম পেয়ারা মাখার কাছে, কিন্তু পেয়ারা মাখাটা এত বাজে করেছিল যে আমরা কেউ খেতে পারিনি, ফেলে দিতে হয়েছিল। পেয়ারা মাখাটা খেতে না পারলেও মিমি তারপরে ভেজিটেবিল চপ নিয়ে এলো। ওখানকার লোকাল লোকেরা এই নানা রকম পসরা সাজিয়ে বসেছে, তার মধ্যে ভেজিটেবিল চপ দেখতে পেলাম, নিয়ে এলাম। খুব একটা খারাপ না।
এবার আমাদের বাড়ি ফেরার পালা। বিকালেও হয়ে এসেছিল। ততক্ষণে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িও তালাচাবি দিয়ে দিয়েছিল ও বাড়ির কেয়ারটেকার। তো ওনার বাড়ির গেটের সামনেই আমরা কিছু ফটোশ্যুট করেছিলাম, করে তারপর সোজা বাড়ির পথ ধরেছি।